না একটা ভালো ঘরের বউ হতে পেরেছি, না একটা ভালো স্ত্রী হতে পেরেছি। স্বামীর ক্ষতি হবে জানা সত্ত্বেও আমি খোলা চুলে সিঁদুর পরে থাকি। অনেকেই মানা করা সত্ত্বেও আমি বারবার খোলা চুলেই সিঁদুর পরে থাকি। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার। এখন ঘড়ির কাঁটায় সকালে 6:30 মতো বাজবে। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। এই মুহূর্তে কিন্তু সকালে আমার যে টুকিটাকি কাজগুলো থেকে থাকে সব কিছুই কমপ্লিট করে নিয়েছি। ওইদিকে তো এখনো পর্যন্ত সোনামা ওঠেনি, আর ঠাকুমা যেদিন থেকে এসছে সেদিন থেকে তো বৃষ্টি পড়ছেই। যেদিন থেকে এসছে ভাবছিলাম যে বেড কাভারটা চেঞ্জ করব, তবে আর হচ্ছিল না। এই যে বৃষ্টি পড়ছিল, যদি না শুকায় তো সেই কারণে আর চেঞ্জ করছিলাম না। তবে আজকে বেশ ওয়েদারটা ভালো লাগছে, মনে হচ্ছে তো রোদ্দুর দেবে, তো সেই কারণে সাহস করে বেড কাভার, বালিশের ওয়ার্ড সব কিছুই চেঞ্জ করে নিচ্ছি কাচাকুচি করার জন্য। ঠাকুমা তো আবার আজকেও মানা করছিল, বলছে না আজকেও দিতে হবে না, যদি রোদ্দুর না দেয়। তো ভাবলাম যে না, দিয়েই দিই। আর কি সকাল থেকেই বেশ ওয়েদারটা পরিষ্কার লাগছে, মনে তো হচ্ছে যে বেলাতে রোদ্দুর দেবে। যা হয় হবে, যদি বাতাসও ভালো মতো দেয়, যদি জল না পড়ে, ওই বাতাসই কিন্তু বেড কাভারগুলো ভালো করে শুকিয়ে যাবে। তো যাই হোক, চলুন একেবারে কলপাড়িতে মাখিয়ে দিই। এখন কিন্তু কাচাকুচি করব না, কাচাকুচি করব পরেতে। বেড কাভারটা একটু মাখিয়ে রাখবো, বেড কাভারটা যেমন হোক একটু ধুলো ময়লা বসেছে, তো একটু মাখিয়ে রাখলে বেশ ভালো মতো ছাড়বে। তো সেই কারণে বিশেষ করে একটু মাখিয়ে রাখবো, পরে না হয় কাচাকুচি করে নেবো। যাই হোক, জলের মধ্যে অল্প পরিমাণে সার্ফের গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে এই যে প্রথমে বালিশের ওয়ার্ডগুলো মাখিয়ে নিচ্ছি, এরপরে বেড কাভারটা মাখিয়ে নেবো। যে কোনো জিনিস যদি প্রত্যেক দিন কাচাকুচি করা হয় সেটা কিন্তু বেশি সার্ফের গুঁড়িও লাগে না, আর খুব একটা বেশিক্ষণ ভিজিয়েও রাখতে হয় না, সঙ্গে সঙ্গে ভিজিয়ে কেচে দিলেই হয়ে যায়। তবে যেই জিনিসগুলো খুব একটা বেশি কাঁচা হয় না, তো সেগুলো একটু যদি ভিজিয়ে রাখা হয় তাহলে একটু বেশি ভালো হয়। যেমন সোনা মায়ের জামাগুলো প্রত্যেক দিন কাচাকুচি করি, আমার শাড়িগুলো, ওগুলো অল্প পরিমাণে সার্ফের গুঁড়ি দিলেই হয়ে যায়, আর একটুক্ষণ মাখিয়ে রেখে পরে কাচাকুচি করে দিই, তাহলেই হয়ে যায়। তো যাই হোক, চলুন ঘরেতে যাই, যেয়ে পরে দেখি সোনামা উঠলো নাকি। যেটি ভেবেছিলাম ঠিক সেটিই হয়েছে। আমি রুমের মধ্যে এসেছি, তারপরেই আমার সোনামাটা উঠে পড়েছে। সোনামাকে উঠিয়ে পরেই ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, আর ওর খাবারটা করে পরে বাইরেতে ঠান্ডা করতে দিয়েছি। ততক্ষণকে ভাবলাম যে চুলটা ছাড়িয়ে নিই। আজকে তো চুলটাই ছাড়ানো হয়নি, ভেবেছিলাম যে এরপরে চুলটা ছাড়িয়ে নেবো। তো চুলটা ছাড়াতে এসেছিলাম, তারপরে সোনামা উঠে পড়েছিল। সোনামাটা না আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে জানেন তো। ওইদিকে খাটের মধ্যে বসে রয়েছে আর আমার সাথে টুকুর টুকুর করে গল্প করছে। ও এখন গল্প করতে ভীষণ পছন্দ করে। কথা তো বলতে পারে না, তবে আমি যেটা বলি সেটা হ্যাঁ হুঁ অনেক কিছু বলে। কেউ যদি একাকিত্ব ফিল করে, তার যদি এরকম একটা ফুটফুটে বাচ্চা থাকে, তাহলে কিন্তু তার একাকিত্ব কখনোই ফিল হবে না। যেমন আমারই মাঝে মধ্যে একাকিত্ব লাগে, তখন যদি সোনামায়ের সাথে গল্প করি, আমার কিন্তু এক নিমেষেই মনটা ভালো হয়ে যায়। চলুন এই চুলটা ছাড়াতে ছাড়াতে আপনাদের একটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। এই একটা কমেন্ট আমার একটা ভিডিওতে পুরো ভরপুর হয়ে গিয়েছে বলতে গেলে চলে। আমাকে অনেকেই কমেন্ট করেছেন, দিদিভাই চুল খুলে সিঁদুর পরতে নেই। আবারও তো একটা দিদিভাই কমেন্ট করেছিলেন যে তোমাকে কতবার বোঝাবো যে চুল খুলে সিঁদুর পরতে নেই। সত্যি কথা বলতে দিদিভাই রেগে বলেছে নাকি ভালোবেসে বলেছে জানি না, তবে যদি ভালোবেসে বলে থাকি আমি অনেকটাই মন থেকে খুশি হয়েছি। আপনারা আগেও অনেকবার মানা করেছেন চুল খুলে সিঁদুর পরতে নেই, আর সত্যি কথা বলতে না আমার বারবার খেয়াল থাকে না। আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু কেউ এই জিনিসটা মানা করে না, তো সেই কারণে তো আমি আগে জানতামই না, আপনারা বলার পরে আমি জেনেছিলাম। এই কারণে বিশেষ করে মাঝে মধ্যে ভুল হয়ে যায়, তবে সবসময় কিন্তু হয় না। যাই হোক, এইদিকে তো চুলটা সারানো হয়ে গিয়েছে, এরপরে বিছানাটা বাগিয়ে নিই, তারপরে না হয় ওইদিকে সোনামাকে খাবারটা খাইয়ে দেবো। ওইদিকে খাবারটা লেড়ে এলাম, দেখলাম এখনো পর্যন্ত ঠান্ডা হয়নি, এখনো পর্যন্ত হালকা গরম ভাবটা রয়েছে। সেই কারণে বিশেষ করে সবার প্রথম বিছানাটাই বাগিয়ে নিলাম। আর এই ঘরের মধ্যে বিছানাটা যদি ভালো করে বাগানো না থাকে, টান টান করে পাতা না থাকে, মনটা কেমন একটা যেন লাগে। ঘরের সব কিছু এলোমেলো থাকলেও বিছানাটা যদি এরকম টান টান করে পাতা থাকে, তাহলে মনটা কিন্তু বেশ তৃপ্তি লাগে। এখন ঘড়ির কাঁটায় ওই 10টা মতো বাজবে। এই মুহূর্তে আমরা যে মিডিল টাইমে খাবারটা খেয়ে থাকি, ওই খাবারটা খেতে বসেছি। তো মিডিল টাইমে ভাত খেতাম, তবে এখন মিডিল টাইমে ভাত খাওয়াটা একদমই অ্যাভয়েড করছি। তবে মাঝে মধ্যে মুড়ি খাই, প্রত্যেকদিন কিন্তু মুড়িটাও খায় না, একেবারেই ভাত খেয়ে নিই। তো যাই হোক, আজকেও সেই রকম মুড়ি খেতে বসে পড়েছি। এটা দেখে হয়তো অনেকেই ভাববেন যে এটা আবার কি রে বাবা, এইটা হচ্ছে ব্রেড চপ, কালকে দাদা রাত্রে এনেছিল, তো দিদিভাই আমার জন্য রেখে দিয়েছিল। তো একটা গোটা ছিল, কিন্তু আমি অর্ধেকটা অলরেডি আগেই খেয়ে নিয়েছি, আর এই যে অর্ধেকটা মুড়ি মাখিয়ে খাচ্ছি। প্রথমে তো ভাবছিলাম যে ব্রেড চপ দিয়ে মুড়ি মাখিয়ে খেতে কেমন লাগবে, তারপরে যখন খেলাম দুর্দান্ত লাগছিল, কিন্তু তার সাথে নিয়েছি অল্প পরিমাণে চা, খেতে যেন আরোই ভালো লাগছিল। ওইদিকে শুধুমাত্র আমি ভাতটাই করেছিলাম, তারপর থেকে কিন্তু দিদিভাই সব কিছু তরকারি আরে করছে। এদিকে আমি খাবারটা খাই, তারপরে না হয় রান্নাশাল দিকে যাবো। সবজির মধ্যে করা হয়েছে কুন্দুরি ভাজা, লাউ ছেঁচকি, আর বাটনা দিয়ে আলু কাল্লা ভাজা, আর এই যে পটল আলু তরকারি। দিদিভাই পটল আলু তরকারিটা সব কিছু রেডি করে রেখেছি, পটলটাও ভেজে রেখেছি, সোয়াবিনটাও ভেজে রেখেছি, আর
আলুগুলো ছাড়িয়ে একেবারেই ম্যাশ করে রেখেছি। তো সোনা পাপা কান্নাকাটি করছিল, তো বললো যে তুই না হয় তরকারিটা বসিয়ে দে, আমি না হয় সোনা পাপাকে একবার ব্রেস্ট ফিডিং করিয়ে নিই। ওইদিকে সোনামাকে কিছুক্ষণ আগেই খাবার খাওয়ালাম, মনীষা বুনু একবার মতো নিয়ে গিয়েছে। ভালোই হয়েছে মনীষা বুনু নিয়ে গিয়েছে, ততক্ষণকে তরকারিটা চাপিয়ে দিই, তাহলে এলে অন্তত এই রান্নাঘরে ঘুরুক ঘুরুক করবে না। তাছাড়া দুটো ছেলেতে যতক্ষণ রান্না করব এই রান্নাশালেতে ঘুরুক ঘুরুক করবে। তো যাই হোক, আপনার সাথে কথা বলতে বলতে এদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষানোর পরে আলু, সয়াবিন, পটলগুলো ভেজে একই জায়গায় দিদিভাই রেখেছিল, তো ওগুলো একটু ভালো করে কষিয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে আসুক ভালো করে, তারপরে না হয় নামিয়ে নেব। ঝোলটা ফুটে আসার আগেই কিন্তু আমি 2 চামচ মতো চিনিও দিয়ে দিয়েছিলাম। যে কোনো তরকারিতে নুন ঝাল মিষ্টির কম্বিনেশনটা যদি ভালোভাবে না থাকে, খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। এদিকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে, দুটো জায়গায় করে নামিয়ে নিলাম। আমি যে তরকারিটা করলাম ওইটাই তো শেষ তরকারি ছিল। ওই তরকারিটা নামানোর পরেই ঠাকুমা এসেছিল, ঠাকুমাকে মুড়িটা দিয়ে রান্নার শালটা ভালো করে বাগিয়ে এদিকে বাসনগুলো নিয়ে চলে এসেছি। ওইদিকে দিদিভাই সোনা পাপাকে ব্রেস্ট ফিডিং করিয়ে এসে পরে উনুনশালটাও নাতা দিয়ে দিচ্ছে। এদিকে ততক্ষণকে আমি বাসনগুলো ভালো করে ধুয়ে নিই। যাই হোক, চলুন এই বাসনগুলো পরিষ্কার করতে করতে বেশ কটা দিদিভাইয়ের নাম নিয়ে থাকি। দিদিভাই কমেন্ট করেছেন ডোনা মুখার্জি বলে, বিশ্বাস করো দিদিভাই আমি সন্ধ্যে 7টার থেকে শুধু ওয়েট করে থাকি তোমার ভিডিও দেখার জন্য। এই দিদিভাইটা কিন্তু একবারও তার নাম নিতে বলেনি, তবে এত সুন্দর কমেন্টটা আপনার সাথে শেয়ার না করে পারলাম না। আর আপনাদের এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফাল্গুনি দাস বলে এক দিদিভাই কমেন্ট করেছেন, দিদিভাই আমি তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে, দিদিভাই আমার নামটা নিও। মল্লিকা আচার্য বলে এক দিদিভাই কমেন্ট করেছেন, আমার নামটা নিও দিদিভাই, সবসময় তোমার ভিডিওগুলো দেখি। অনন্যা মিত্র বলে এক দিদিভাই কমেন্ট করেছেন, দিদিভাই আপনার ভিডিও খুব ভালো লাগে, আপনি প্লিজ আমার নামটা নেবেন। এই যে দিদিভাই, আপনাদের সকলের নাম নিয়ে নিলাম। আর এদিকে আমার সবকটা বাসনপত্র ভালো করে পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো যাই হোক, চলুন এগুলো নিয়ে এবারে ঘরেতে রেখে দিই। এখন ঘড়ি কাটায় ওই 11:30টার মতো বাজবে। এই মুহূর্তে আমি সবেমাত্র স্নান করে এলাম। ওইদিকে বরমশাই ফোন করেছিল সোনামাকে যখন স্নান করাচ্ছিলাম। বরমশাইয়ের সঙ্গে কথা বলে পরে ওইদিকে সোনামাকে জেঠিমার কাছে দিয়ে পরে গিয়েছিলাম স্নান করার জন্য। সবার প্রথম এসে পরে আমাদের ঠাকুর থানে প্রণামটা সেরে নিলাম। আর ওইদিকে সোনামা তো জেঠিমার কাছেই রয়েছে। ঠাকুর থানে আমি প্রত্যেক দিন ধুলো মাটি সোনামা সোনাপাপাকে দুজনকেই দিয়ে থাকি এই স্নান করার পরে। ওইদিকে সোনামাকে একেবারেই নিয়ে চলে এলাম। আমি ভাবলাম যে জামা কাপড়গুলো মিলে দিই, তারপরে নিয়ে আসবো। বিশেষ করে ঠাকুর মাটিটা দেওয়ার জন্য গিয়েছিলাম, তবে সোনামা আর কিছুতেই থাকতে চাইছিল না, শুধু ঝোঁক নিচ্ছিল যে আমি তোমার সাথে যাব। তো সেই কারণে নিয়ে চলে এলাম, আর কান্নাকাটি করালাম না। আমার মেয়েটা তো ওর বাবাকে বেশি পছন্দ করে, তো ওর বাবা যখন থেকে চলে গিয়েছে তখন থেকে একটু বেশি পরিমাণে মা ভক্ত হয়ে গিয়েছে। তো যাই হোক, চলুন ওইদিকে তো সোনামাকে সিঁড়িতে বস করিয়ে দিয়েছি, এদিকে জামা প্যান্টগুলো মেলে দিই। ওই যে সকালে ভয় পাচ্ছিলাম যে আজকে রোদ্দুর দেবে না দেবে না, তবে ভাগ্যিস ঠাকুমার বেড কাভারটা মাখিয়ে দিয়েছিলাম। ওইদিকে কিন্তু আমি বেড কাভারটা কাচাকুচি করিনি, দিদিভাই কাচাকুচি করে মিলে দিয়েছিল ছাদেতে। আর সত্যি কথা বলতে আজকে রোদ্দুরটা এতটাই ভালো দিয়েছে, 2-3 দিন বৃষ্টি হওয়ার পর আজকে সবেমাত্র রোদ্দুরটা দিল। কী যে শান্তি লাগছে কি আর বলবো। এই বাদল বাদল একটানা ভালো লাগে না, আবার যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তাদের তো আরোই ভালো লাগবে না। এদিকে পাশপালিশগুলোতে সোনামায়ের টয়লেট লেগে গিয়েছিল, তো সেই কারণে কাভারগুলো চেঞ্জ করে পরে কাচাকুচি করে নিয়েছি। এদিকে পাশপালিশগুলো একটা চেয়ারে করে রোদে দিয়ে দিয়েছিলাম। এই মুহূর্তে তুলে নিয়ে চলে যাচ্ছি, কারণ আর রোদ্দুর দেবো না। আর এদিকে সোনামাকেও নিয়ে যাচ্ছি, এবারে দুপুরে খাবারটা খাইয়ে দেবো। এখন ঘড়ির কাঁটায় বিকালে 4টে মতো বাজবে। এই মুহূর্তে সোনামাকে খাবার খাওয়ানো রেডি করানো সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। মায়ের বাড়িতেই যাচ্ছিলাম ভিডিওটা আপলোড দেওয়ার জন্যই, তারপরে হঠাৎ চোখে পড়লো যে বান্দর এসেছে। মামা তো এটা দেখে ভীষণই ভয় পাচ্ছিল, ও তো মোটেও যেতে চাইছিল না। যেহেতু ছাদেতে আপলোড দিতে যাবো সেই কারণে আমারও একটু ভয় লাগছিল, কারণ এই বজরংবলীদেরকে আমার একটু বেশিই ভয় লাগে। এই বাচ্চাদের থেকে একটু দূরে রাখাটাই আমার তো মনে হয় ভালো। আর সোনামা দূর থেকে দেখেই কতটা পরিমাণে ভয় পাচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, তাহলে কাজকে গেলে কি না করবে। ভাবছি বান্দরটা অন্যদিকে যাক, তারপরে না হয় আমি ভিডিওটা আপলোড দিতে যাব। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটাও আমার এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।